রাত 12টার সময় ছাদে একা বসে আছে আরোহী। সে প্রায়ই এটা করে। রাতের আকাশ তার খুব ভালো লাগে, মনে হয় তারাগুলো তার সাথে কথা বলছে। আর চাঁদ তো আছেই। খুব গভীরভাবে যখন খেয়াল করে তখন চাঁদের মধ্যে অদ্ভুত কালো দাগগুলো দেখা যায়। অনেক ভালো করে খেয়াল করে সে যখন একবার ভাবনার জগতে পা রাখে নিজের জগৎকে ভুলে যায়। তার মা তাকে অনেকবার বলেছে এত রাতে ছাদে যাওয়া ঠিক না, এমন সময় জিন বাইরে থাকে। মায়ের কথা হেসে উড়িয়ে দেয় সে। এমন না যে সে বিশ্বাস করে না জিন আছে, জিন বিশ্বাস না করার কোনো কারণ নেই, যেহেতু কোরআনে জিনের কথা আছে। কিন্তু রাতের বেলা ঘুরে বেড়ানোটা প্রিয়ার অদ্ভুত লাগে। আরোহী রাতে বসে আছে, এমন সময় বাতাসে আরোহীর চুল মুখের উপর পড়ছে আর সে বিরক্ত হয়ে সেগুলো পেছনে নিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎই খুব সুন্দর কণ্ঠে কেউ বলল, যখন চুলগুলো সরতে চাইছে না তাহলে কেন সরাতে চাইছেন? কথাটা শুনে আরোহী ভয় পেয়ে যায়। এত রাতে ছাদে সে ছাড়া তো আর কেউ নেই। এদিক সেদিক খুঁজতে থাকে, আবার আওয়াজ করে, কিছু খুঁজছেন? সে এবার উঠে পুরো ছাদটা দেখল, কোথাও কেউ নেই। সে বুঝতে পেরেছে এটা নিশ্চয়ই তার মায়ের কাজ, তাকে ভয় দেখানোর জন্য কাউকে দিয়ে এটা করাচ্ছে যেন সে আর ছাদে না আসে। কিন্তু ভয় পাওয়ার পাত্রী তো সে নয়, কিছু একটা সে করবে। অমনি আবার আওয়াজ, কি ভাবছেন? আরোহী বলল, কে কে আপনি? সামনে আসুন। আওয়াজটা থেমে গেল, আর কোনো শব্দ হচ্ছে না, কিন্তু ফুলের সুগন্ধ পাচ্ছে সে। কিন্তু শুধু তাদের ছাদে কেন, দূর দূরান্ত পর্যন্ত কারো ছাদেই কোনো ফুল গাছ নেই, আর গন্ধটা অদ্ভুত। তার মনে হয় না এমন গন্ধ সে আগেও পেয়েছে। কিন্তু তাও কিভাবে বুঝলো যে এটা ফুলের গন্ধ? সে ভাবল, আজ নিচে যাই, কাল একে ধরার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসব। সে যেই নিচে নামতে যাবে অমনি দেখে নিচে কিছু একটা আছে। সে ভয় পেয়ে পড়ে যাবে এমন সময় পড়ে না, মনে হয় কেউ তাকে ধরল, কিন্তু এখানে তো কেউ নেই। হঠাৎই দেখলো সেখানে একটা বালতি। নিজেকে নিজে গালি দিতে দিতে রুমের মধ্যে ঢুকলো। সে শুয়ে আছে, যদিও সে নিশ্চিত তার মা হয়তো এটা করেছে, কিন্তু তার মাথায় আসছে না যে পুরো ছাদ দেখার পরেও কিভাবে পেল না। আর সে যখন পড়ে যাচ্ছিল তখন তাকে কে ধরল ভেবে কোনো কুলকিনারা পায় না। হঠাৎই সে মিষ্টি গন্ধটা আবার পায়। কিছু দেখতে পারে না, কিন্তু সে মিষ্টি কণ্ঠটা বলে ওঠে, কি আমার কথা ভাবছেন বুঝি? হঠাৎই উঠে লাইট জ্বালায় আরোহী, কিন্তু কোথাও কিছু নেই। সে ভাবল হয়তো অতিরিক্ত চিন্তার কারণে সে এসব ভাবছে। গন্ধটা তখনও যায়নি, সে ঘুমিয়ে পড়ল। হঠাৎই অনুভব করল কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে হাতটা ধরে ফেলল, কিন্তু অদ্ভুত, হাতটা অনেক ঠান্ডা, মনে হয় ফ্রিজ থেকে বের করা হয়েছে। তার থেকে অদ্ভুত, হাতটা কেমন যেন হাওয়ায় মিশে যাচ্ছে। আস্তে আস্তে মিশে গেল হাতটা। কিছুই বুঝতে পারছে না প্রিয়া। লাইট অন করতে দেখল কিছু নেই। হাতটা ধরার সময় মিষ্টি যে সুগন্ধটা পাচ্ছিল সেটাও এখন নেই। কিছু বুঝতে পারছে না। মায়ের নিয়ে আসা লোকটা কি জাদু জানে? এভাবে কিভাবে উধাও হয়ে গেল? নাকি আসলেই জিন? জিনে অবিশ্বাস না থাকায় এই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারল না। সে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে আবার কলেজে যেতে হবে। ঘুমাতে ঘুমাতে তার পরিচয়টা দেওয়া যাক। ওর নাম আরোহী, এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। তার একটা বড় ভাই ও একটা বড় বোন আছে। ও সবার ছোট, যা চায় তাই পায়। বিশেষ করে ওর সব আবদার ওর ভাইয়া আর ভাবির কাছে। আর বোনের বিয়ে হয়ে গেছে। পরিবারে মা বাবা ভাই ভাবি থাকে। 6 মাস আগে ভাইয়ের বিয়ে হয়েছে। ছোট হয়, ওর থেকে বেশি সুবিধা কার আর? যখন যা চায় তাই পায়। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রাতের ঘটনা তো প্রায় সব ভুলে গিয়েছে। ওর আবার এত কিছু মনে রাখার অভ্যেস নেই। সে খেয়ে দিয়ে কলেজে চলে গেল। কলেজ থেকে আসার সময় হলো বিপদ। রাস্তা ক্রস করার সময় হঠাৎই একটা ট্রাক আসতে থাকে। কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎই কেউ তার হাত ধরে টান দেয় আর ও সরে আসে, কিন্তু রাস্তায় তখনও কেউ ছিল না। এটা মনের ভুল হতেই পারে না, কিছু একটা নিশ্চয়ই আছে। এসব ভাবতে ভাবতে সে বাসায় চলে আসে। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে নেয়। দুপুরে ভাবতে থাকে 2 দিন ধরে তার সাথে কি হচ্ছে। তার মা জিজ্ঞেস করে কি হয়েছে। সে উত্তরে বলে কিছুই হয়নি, পড়ার চাপটা বেশি। প্রতিদিনের মতো আজ রাতেও ছাদে যায় আর এর রহস্য বের করেই ছাড়বে। দোলনায় বসে বসে হিন্দি গান শুনছে। হঠাৎই সে মিষ্টি গন্ধটা আবার পায়। সে বলে, হিন্দি গান কেন শুনছেন? বাংলায় কি খারাপ আছে? এবার আরোহী রেগে গিয়ে বলল, কে আপনি? সামনে আসুন। এতই যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে সামনে এসে কথা বলুন। আর আমি কি গান শুনবো না শুনবো সেটা আমার ব্যাপার। হঠাৎই আবার আওয়াজ এলো, আরে রেগে যাচ্ছেন কেন? ভাষা শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাই বাঙালি হিসেবে বাংলা গান শোনা উচিত আমাদের। আরোহী বলল, এই কে আপনি বলুন তো? তখন থেকে জ্ঞান দিয়ে যাচ্ছেন। সে বলল, আমি কে সেটা আপনার জানতে হবে না, সময় হলে এমনি জানতে পারবেন। এই কথায় প্রিয়ার খুব রাগ হয়। প্রিয়া বলল, দেখুন সামনে এসে কথা বলুন। কিছু না শুনে সে আবার পুরো ছাদ খুঁজে দেখল। সেই কণ্ঠটা আবার বলল, এত অধৈর্য কেন আপনি? বললাম তো সময় হলে জানতে পারবেন। আরোহী ভাবল, সে যখন আসে তখন একটা গন্ধ পাওয়া যায়, সেটা খুঁজে বের করতে হবে কোথা থেকে আসছে।
কিন্তু অদ্ভুত সব জায়গায় সমান গন্ধ। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখনই সেই কণ্ঠটা বলল, এত রাতে আপনি এখানে কি করেন? জানেন না এই সময় জিনেরা বাইরে থাকে? প্রিয়া বলল, এতক্ষণ আমার সন্দেহ ছিল যে আপনাকে মা পাঠিয়েছে কিনা, এখন আমি শিওর আপনাকে মা পাঠিয়েছে। কী সব আবল তাবল বলছেন? আপনার মা এসব বিষয়ে কিছুই জানে না। আরোহী বলল, হয়েছে, আপনাকে আর মায়ের সাপোর্ট জানতে হবে না, খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। এই কে বলুন তো আপনি, সামনে আসুন। সে বলল, আমি তো আপনার সামনেই আছি, শুধু আপনি দেখতে পাচ্ছেন না। আরোহী খুব রেগে গেল, বলল, সামনে থাকলে দেখব না কেন? অমনি একটা বল হাওয়ায় উড়তে লাগলো। আরোহীর অবাক হয়ে গেছে। সেই কণ্ঠটা বলল, এটা আমার হাতে আছে, কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। আরোহী ভয় পেয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে সে দরজা বন্ধ করে দেয়। সে ভাবছে এটা কি হলো। সে রাতে গন্ধটা আর সে পেল না, কিন্তু ভয়ের কারণে সারা রাত সে ঘুমাতে পারছে না। সকাল হতে একটু ঘুমালো সে। ঘুম থেকে ওঠার পর এমনি তার কিছু মনে থাকে না, কিন্তু এবার মনে হচ্ছে সে এটা ভুলতেই পারবে না। কলেজে যাওয়ার জন্য রেডি হয়, খাবার টেবিলে গিয়ে খাবার খায়। তার ভাই জিজ্ঞেস করে, কিরে তোর কি মন খারাপ? ও বলে, না আসলে পড়ার চাপ বেশি, বেশি করে পড়া দেয়। ওর ভাই বলল, বেশি পড়লে তো তোরই লাভ, জ্ঞান অর্জন তো তোরই হবে। আরোহী আর কিছু বলে না। এক সপ্তাহ খুব স্বাভাবিক, সে আর ছাদে যায় না, সেই গন্ধটাও আর পায় না। এক সপ্তাহ পর কিছুটা স্বাভাবিক হয়। সেদিন কলেজ থেকে বাসায় এসে দেখে কেউ নেই মা ছাড়া। মাকে জিজ্ঞেস করলো, সবাই কোথায় গেছে? মা বলল, ভাবি তার বাবার বাসায়, আব্বু বাজারে, আর ভাইয়া কাজে। ভাইয়া কাজে গেছে, তার মানে আজকে আবার নতুন কিছু নিয়ে আসবে। ফ্রেশ হয়ে খেয়ে নেয়, তারপর টিভি দেখতে থাকে। হঠাৎই কলিং বেল বাজলো। ভাইয়ার আসার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বলে, আজ কি এনেছিস? সে সবসময় এটা করে, কিন্তু পারফিউমের গন্ধে বুঝলো এটা ওর ভাই না, কারণ ওর ভাই এই পারফিউম ব্যবহার করে না। তাকে ছেড়ে দিয়ে দেখলো লম্বা মতো একটা ছেলে, ফর্সা রং, তবে সূর্যের তাপে নাক মুখ লাল হয়ে গেছে, সিল্কি চুল, দেখে বোঝা যায় রেগুলার জিমে যায়। সাদা শার্টের সাথে জিন্স প্যান্ট, দেখতে খুবই সুন্দর। আরোহী বলল, সরি, আসলে আমি ভেবেছিলাম আমার ভাই। ছেলেটা বলল, ওকে। তখনই মা ভেতর থেকে বলল, কে আসলো রে আরোহী? আরোহী বলল, তুমি এসে দেখে যাও। আরোহীর মা আসতেই ছেলেটা সুন্দর করে তাকে সালাম দিল। সে সালামের উত্তর দিয়ে বলল, কি চাও বাবা? সে ছেলেটি বলল, আমার নাম আহনাফ, ঘর ভাড়ার অ্যাড দেখে এখানে আসলাম। আরোহীর মা বলল, একটা ঘর তোমাদের সমস্যা হবে না তো? ছেলেটা বলল, না, আমি একাই থাকবো। আরোহীর মা বলল, তোমার বাবা মা? আহনাফ বলল, তারা এই পৃথিবীতে নেই। আরোহীর মা বলল, ও, আমি আসলে বুঝতে পারিনি। ছেলেটা বলল, ঠিক আছে। আরোহীর মা বলল, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে কি সমস্যা হবে? আমাদের সাথে খাবে আর থাকবে, নিজের পরিবারের মতো ভাববে। ছেলেটি বলল, ঠিক আছে। এভাবে তারা সব ঠিক করে নিল। আরোহীর খুব খারাপ লাগছে, অপরিচিত একজনকে এভাবে জড়িয়ে ধরল। ওর ভাইয়া আসলে খাবারের প্যাকেটটা ওর হাতে দিল আর বলল, কি হয়েছে আমার বোনটার? খুশি মনে হচ্ছে না তো? আরোহী বলল, কিছু না। হঠাৎই সে শুনতে পেল একটা আওয়াজ। ওই ছেলেটা মানে আহনাফ ও রুমের দিক থেকে আসছে। তারা সবাই যেতেই দেখলো ছেলেটা রান্না করতে যাচ্ছিল, কিন্তু সব পড়ে গেছে, কিছুই হচ্ছে না। তখন আরোহীর মা বলল, আরে তুমি এসব কি করছো? ছেলেটি বলল, রান্না করতে চাইছিলাম, আমি রান্না জানি না, তাই এমন হয়ে গেল। আরোহীর মা তখন বলল, তোমাকে না বলেছি আমাদের সাথে খাবার খেতে, কি দরকার এগুলো করার? তখন ছেলেটি বলল, সরি আন্টি, আর হবে না। তখন সবাই চলে এলো আর কাজের লোকটাকে বলল এগুলো পরিষ্কার করে দিতে। রাতের বেলা আরোহী রুমে যাওয়ার সময় দেখে ছেলেটা কোথাও যাচ্ছে। আরোহী বলে, এত রাতে কোথায় যাচ্ছেন? ছেলেটা বলল, এই তো ছাদে যাচ্ছি, আপনি যাবেন? না না, ছাদে যাব না। ছেলেটা বলল, কেন? এত রাতে ছাদে যাওয়ার কি দরকার? ছেলেটি বলল, কেন, আপনি কি ভয় পান নাকি? ভয় পাবো কেন? তাহলে চলুন। যদি দুজন যাই তাহলে হয়তো জিন আসবে না। আরোহী ভাবল। আর কয়েকদিন ছাদে যায় না, তাই রাজি হয়ে গেল। ছাদে যাওয়ার পর ছেলেটি বলল, আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম আরোহী। আপনার নাম? আহনাফ আলবিন আদি। কি করেন আপনি? আমি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে পড়ি, এবার অনার্স ফাইনাল ইয়ার। আপনি কি করেন? আমি ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। তাহলে তো তুমি আমার অনেক ছোট। তুমি করে বললে কি সমস্যা আছে? না, আপনার ডিটেলস কিছু বলুন। ছোটবেলায় মা মারা যায়, বাবার সাথে থাকতাম, লেখাপড়ার জন্য ঢাকায় আসি। একদিন শুনি বাবা আর নেই, তাকে কবর দিয়ে আবার ঢাকায় চলে আসি। এমনি বাড়ি রাজশাহী, ভাই বোন নেই, এক কথায় আমি এতিম। এভাবে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হলো। তখন আহনাফ বলল, তোমার সাথে কথা বলতে বলতে পিপাসা লেগে গেছে, পানি খেয়ে আসছি। এটা শুনে আরোহী বলল, আমিও যাব, আমি এখনই চলে আসব। তোমার কি ভয় করছে নাকি ভিতর ডিম? বলে হাসতে শুরু করলো। নিজের বাড়িতে ভয় কিসের? আমি ভয় পাই না, একা থাকবো তাই বলছিলাম। আমি এখনই চলে আসব। আহনাফ যাওয়ার পরেই সেই কণ্ঠটা আবার পায় আরোহী। ভয় পেয়ে যখনই চলে যাবে তখনই সেই কণ্ঠটা বলে, প্লিজ যাবেন না, আমার একটা কথা শুনুন। আরোহী বলে, কি বলতে চান? আর আপনি আমার কাছে কি চান? তখন সেই কণ্ঠটা বলল, দেখুন, আমি আপনার ক্ষতি চাই না,
আমি তো শুধু বন্ধুত্ব চাই। এতক্ষণ ওই ছেলেটার সাথে ছিল আপনার, তাই কিছু বলতে পারিনি। আরোহী বলল, কি বলতে চান আপনি? সে বলল, আপনি কি আমার বন্ধু হবেন? মেয়েটি বলল, আপনাকে চিনি না, জানি না, বন্ধু কেন হব? আগে আপনার পরিচয় দিন। যদি মনে হয় আপনি আমার জন্য ক্ষতিকর না, তবে আপনাকে আমার বন্ধু বানাতে আমার কোনো সমস্যা নেই। সে বলল, সময় এলে সব জানতে পারবেন। তাহলে সে সময় আমার সাথে বন্ধুত্ব করতে আসবেন। এ বলে যখন আরোহী চলে যাচ্ছিল তখন সে আবার বলল, ঠিক আছে, আমি আমার পরিচয় দিব। বলুন। তখন সে বলতে শুরু করলো, আমি একটি জিন, আমার নাম আদিল, এখানে আশেপাশেই থাকি। আরোহী বলল, আকাশে থাকেন? তখন আদিল বলল, না, আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জিনরা মানুষের মতোই হয়ে থাকে, তবে রূপ পাল্টানোর একটা বিশেষ ক্ষমতা তারা রাখে। মানুষ যেভাবে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, জিনেরাও মানুষের রূপে তা করে, শুধু তাদের জগৎটা ভিন্ন। আরোহী আগে এসব বিষয়ে কিছুই জানত না। আদিল বলল, এখন কি আমার সাথে বন্ধুত্ব করা যায়? আরোহী বলল, ভেবে দেখছি। এমন সময় হঠাৎই আহনাফ চলে আসলো আর বলল, কার সাথে কথা বলো? আরোহী বলল, নিজের সাথে। আসলে আমি নিজের সাথে কথা বলতে ভালোবাসি। হো, আমি তো ভাবলাম তুমি বুঝি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে। এত রাতে কিভাবে কথা বলবো? তখন আহনাফ বলল, ফোনে। আমার কাছে ফোন নেই, ঘরে আছে। আহনাফ কিছু বলল না, একটু মুচকি হাসলো। আরোহী জিজ্ঞেস করলো, হাসছেন কেন? মুচকি হাসি দেওয়া সুন্নত। এভাবে তারা অনেকক্ষণ কথা বলল। রাতে ঘুমানোর সময় সে তার রুমে আবার সেই গন্ধটা পায়। আদিল বলে, কি হলো, কিছু ভাবলে? হ্যাঁ। তখনই বলল, কি? আরোহী বলল, আমি তোমার বন্ধু হতে পারি, তবে একটা শর্তে। কি? আমাকে কোনো কিছুতে জোরাজুরি করতে দেওয়া যাবে না, যেমন আজকে ছাদে যাও বা ছাদ থেকে নেমে যাও বা অন্যান্য যে কোনো বিষয়ে। আদিল বলল, ঠিক আছে। এভাবে চলতে থাকে তাদের বন্ধুত্ব। 3 মাস পার হয়ে যায় এভাবে। আহনাফের সাথেও এর মধ্যে অনেক ক্লোজ হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যায়, রাতে ছাদে বসে গল্প করে। সেটা আদিলের একদম পছন্দ না। সে বলে, কি দরকার রাতে ওকে ছাদে আনার? শুধু শুধু ওর জন্য আমি থাকতে পারি না। আরোহী বলে, তোমার মতো ও তো আমার ফ্রেন্ড। এমন একদিন আহনাফের সাথে ঘুরতে বেরিয়েছে আরোহী। যদি একবার আরোহী কারোর সাথে বাইরে যায়, যার সাথে যাবে সে শেষ। অনেক জায়গায় ঘুরবে, খাবে, মনে হয় পুরো পৃথিবীটা ওর হয়ে গেছে। তেমনি ঘোরা শেষে বাসায় এসে দেখে কেউ বাসায় নেই। মা আর ভাবি হাসপাতালে। ভাবির শরীর তেমন ভালো না, আর ভাইয়া আর আব্বু কাজে। তারা দুজন সোফার রুমে বসে টিভি দেখছে। এমন সময় আহনাফ বলল, ইউ নো হোয়াট, তোমার সাথে কোথাও যেতে আমি মাঝে মাঝে ভয় পাই। কেন? তুমি যে পরিমাণ ঘোরো, আমার পা ব্যথা হয়ে যায়। ভালোই তো। আরোহী হেসে কথাটি বলল, হাসো হাসো, আরও বেশি করে হাসো, দেখবে দাঁত সব খুলে পড়ে যাবে একদিন। আরোহী বলল, খারাপ দোয়া দিবেন না তো, রাগে কথাটা বলল। আহনাফ বলল, আচ্ছা সরি। দুজনেই হাসতে লাগলো। এমন সময় একটা কল আসলো। আরোহী কল ধরতে দেখে তার মা ফোন করেছে। হ্যালো মা, বলো। খুশির খবর আছে, তুই আজ বাসা থেকে কোথাও যাস না। কি হয়েছে মা? তোর ভাবি মা হতে চলেছে, আমরা মিষ্টি নিয়ে আসছি। ওকে মা, তাড়াতাড়ি আসো। অনেক খুশি হয়ে কথাটি বলল। ফোন রাখতে আহনাফ জিজ্ঞেস করলো, কি হয়েছে? ও আহনাফকে ধরে বলল, আমাদের পরিবারের নতুন মেহমান আসছে। আহনাফ বলল, কে? প্রিয়া বলল, ভাইয়ার আর ভাবির মেয়ে। আহনাফ ওকে ছাড়িয়ে বলল, তুমি কিভাবে জানলে মেয়ে হবে? তখনই আরোহী বলল, আমার তো মেয়ে ভালো লাগে, আর আমার ভালো লাগার সব জিনিস আমার ভাইয়া আমাকে দেয়। তাছাড়া যে পরিবারের প্রথম সন্তান মেয়ে, সে পরিবারে আল্লাহর বরকত থাকে। আহনাফ বলল, ঠিক, আমারও মেয়ে পছন্দ। আমি চাই আমারও প্রথম মেয়ে হোক। কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে এলো ওরা। খুব আনন্দ মজা করলো। আহনাফ ও ওদের সাথেই ছিল। সবাই খুব মজা করছিল। রাতে রুমে গিয়ে দেখে একটা ছায়া তার ঘরের মধ্যে। আর বুঝতে বাকি রইল না এটা আদিল। সে লাইট না জ্বালিয়ে খাটে এসে বসলো আর বলল, জানো আজকে কি হয়েছে? সে বলল, জানি, তোমার ভাবি মা হতে চলেছে। কিন্তু তোমাকে এত আপসেট লাগছে কেন? তুমি কি এতে খুশি না? তবে তবে কি? আদিল বলল, তুমি ওই ছেলেটাকে জড়িয়ে ধরেছ, আমি দেখেছি। তাতে কি হয়েছে? আমাকে একটা সত্যি কথা বলবে? বলো, কি? তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? কি সব আবল তাবল বকছো? আমি ওকে কেন ভালোবাসবো? আদিল বলল, না, তুমি ওকে ভালোবাসো। আরোহী রেগে গিয়ে বলল, হ্যাঁ, যদি ভালোবাসি তবে তোমার কি? যাও তো এখান থেকে, ভালো লাগছে না আমার। আরোহীর কথা শুনে আদিলের খুব রাগ হয়। আদিল চলে যাবে এমন সময়, কি এমন বলেছি আমি যে আমাকে চলে যেতে বললে? সত্যিটা বলেছি তাই খুব রাগ লাগছে, তাই না? আসলে সত্যি এটাই যে তুমি ওকে ভালোবাসো আর আমাকে ঘৃণা করো। দেখো, এসব কথা বলো না, আমাদের মধ্যে তেমন কিছুই নেই। তা তো খুব ভালোভাবেই দেখতে পারছি। ওকে ফাইন, আমাদের রিলেশন চলে, কিন্তু যদি চলেও তাতে তোমার কি? তোমাকে আমার ফ্রেন্ড বানিয়েছি, মানে এই না যে তুমি আমার লাইফের সিদ্ধান্ত নেবে। আমার যা ইচ্ছা আমি তাই করি। আজ পর্যন্ত আমাকে বাধা দেওয়ার কারোর সাহস হয়নি, আর তুমি এই 3 মাসে এত সাহস পেয়ে গেছো? চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। আদিল বলল, ওকে, চলে যাচ্ছি, তবে শুনে রাখো,
তুমি যদি আহনাফকে ভালোবাসো তাহলে হয়তো তোমার ভালোবাসা পাবে, কিন্তু সর্বোচ্চ ভালোবাসা পাবে না, কারণ আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। মানে আমি তোমাকে খুব ভালোবাসি আরোহী, অনেক বেশি। যেদিন প্রথমবার এখান দিয়ে যাচ্ছিলাম তখন তোমাকে দেখি, এত রাতে একটা মেয়ে ছাদে বসে আছে। তোমার সাহসে আমি মুগ্ধ হই। প্রায় প্রতিদিন তোমাকে দেখি, কিন্তু কথা বলার সাহস হয় না। সেদিন বাতাসে যখন চুলগুলো উড়ছিল আর তুমি সরিয়ে দিচ্ছিলে, সেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল। কিছু বলতে চাইনি কারণ তুমি ভয় পাবে, কিন্তু কথাটা না বলে থাকতে পারলাম না। আরোহী বলল, কী সব আনসান বকছো, তুমি তো আমার জাস্ট ফ্রেন্ড, আমাকে শেষ করতে দাও প্লিজ। সেদিন যখন ভয় পেয়ে চলে গেলে খুব কষ্ট হয়েছিল, ভাবলাম হয়তো তোমাকে হারিয়ে ফেলবো, কিন্তু না। পরের দিন তুমি এলে, ভাবলাম এবার তোমার সাথে বন্ধুত্ব করব। ভালো না বাসো, কিন্তু সাথে তো থাকবে। সেদিনও চলে গেল। চাইলে তোমার ঘরে যেতে পারতাম, কিন্তু এতে তুমি অনেক ভয় পেতে, তাই কখনো তোমার রুমে যাইনি। কিন্তু বিশ্বাস করো, প্রতিদিন ছাদে তোমার জন্য অপেক্ষা করতাম, কিন্তু তুমি আসলে না। কিন্তু 1 সপ্তাহ পরে আসলে আহনাফের সাথে। ভাবলাম তোমার ভাই, কিন্তু কথা শুনে তা মনে হলো না। সেদিন তোমার সাথে বন্ধুত্ব করলাম, কিন্তু ওই আহনাফের জন্য সব কথা তোমাকে বলতে পারিনি। আমাদের মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে ওই আহনাফ। তুমি আমার চেয়েও বেশি ওকে সময় দাও, আমার ভালোবাসাটা কখনো বোঝার চেষ্টাও করনি তুমি। আরোহী বলল, বাজে কথা বন্ধ করো। আরোহী, আমি তোমাকে খুব ভালোবাসি। আরোহী রেগে গিয়ে ফুলদানিটা আদিলের দিকে ছুঁড়ে মারে। আদিল সরে যায়। আর কখনো যদি আমার পাশে দেখি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, দেখে নিস। এই কথা শুনে আদিল জানালা দিয়ে বেরিয়ে গেল। আর আরোহী ঘরে বসে কান্না করতে শুরু করলো। হঠাৎই কেউ তার কাঁধে হাত রাখলো। সে দেখলো এটা আহনাফ। কান্না করছো কেন আরোহী? একটু আগে তো খুব খুশি ছিলে। কিছু না। আপনি এখানে কেন এসেছেন? কেন, আমার কি এখানে আসা মানা? না, কিন্তু এত রাতে আমার রুমে আসার কোনো কারণ তো থাকবে। না, আসলে রুমের মধ্যে খুব আওয়াজ হচ্ছিল তো, তাই ভাবলাম তোমার কোনো প্রবলেম হয়েছে হয়তো। না, কিছু হয়নি, আপনি এখন যান। আরোহী, তোমার কি কিছু হয়েছে? আমাকে বলতে পারো। না, কিচ্ছু না। আহনাফ ঘর থেকে চলে গেল আর আরোহী ঘুমিয়ে পড়ল। 2 দিন তেমন কিছুই হলো না, কিন্তু কয়েকদিন ধরে আরোহীর খুব আদিলের কথা মনে পড়ছে। প্রায় 1 সপ্তাহ হতে চলল। তাতে আরোহীর কি? এতে তো তার কোনো দোষ নেই। জিন হয়ে কিভাবে একটা মানুষকে ভালোবাসে? সে ভালোবাসলে আমি পারবো না। পরের দিন আরোহী যখন কলেজ থেকে ফিরছিল, তখন হঠাৎই তার সামনে একটা গাড়ি চলে আসে। সে ভাবলো আগেরবার যেমন আদিল বাঁচিয়েছে, এবারও কি বাঁচাতে পারবে? হঠাৎই তার হাত ধরে কেউ টান দেয় আর আরোহী তার উপরে পড়ে যায়। চোখ খুলে দেখে এটা আহনাফ। এবার কি উঠবে, নাকি আমার ভর্তা বানানোর পর উঠবে? আরোহী আহনাফের ওপর থেকে উঠে গেল আর রেগে গিয়ে বলল, আপনি এখানে কি করছেন? বাহ, নিজের জীবন বাজি রেখে তোমাকে বাঁচালাম, এখন আমার উপর রাগ দেখাচ্ছ? ভালো ভালো, যার যাই হোক তাতে আমার কি। জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। এই বলে আরোহী চলে যাচ্ছিল। আহনাফ পেছন থেকে হাত ধরে তার কাছে নিয়ে আসলো। রেগে আছে নাকি আমার আরু? আরোহী রাগ করলে আহনাফ ওকে আরু ডাকে। আরোহী বলল, না, আমাকে একা থাকতে দিন। 1 সপ্তাহ ধরে তুমি আমাকে অ্যাভয়েড করছো। আদিল ওই কথাগুলো বলার পর থেকে আরোহী ওকে অ্যাভয়েড করছে, কিছুতেই ওর সাথে ফ্রি হচ্ছে না। আমি বাসায় যাব, আপনি গেলে চলুন। ওকে। ওরা বাসায় যায়। বাসায় যাওয়ার পর আরোহীর মা বলল, আরোহী, আজ তোর খালার বাসায় যাবি, অনেক দিন ধরে যেতে বলেছে। এত দূর একা যাব? জানা মা, এমন করিস না, তোর ভাইয়ার টিকিট কেটে রেখেছে। ওকে, মন খারাপ করে বলল আরোহী। আহনাফ বলল, আন্টি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। কি আবার মনে করব বলো? আমার এক মামা আছে, উনি অনেক দিন ধরে যেতে বলেছে। ইউনিভার্সিটি বন্ধ, তাই ভাবছিলাম কাল ঘুরে আসি। ঠিক আছে, তবে তারা কোথায়? তেঁতুলিয়া। আরোহীর খালার বাড়িও সেখানে। তোমরা কিন্তু একসাথে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। তবে আরোহী মনে হয় যেতে চায় না। আরোহীর মা বলল, কেন? ও কেন যেতে চাইবে না? অবশ্যই যাবে। আরোহী আর কিছু বলল না, মনে মনে আদিলের কথা ভাবছে। হঠাৎই জানালা দিয়ে একটা ছায়া আসলো আর লাইটগুলো নিভে গেল। আরোহীর বুঝতে বাকি রইল না এটা কে। আহনাফের কথা ভাবছিলে? আদিল বলল, সবসময় আহনাফ আহনাফ করবে না তো, ভালো লাগছে না। সরি, আমার কথা তো ভালো লাগবে না, তোমার তো ওকে ভালো লাগবে। আদিল প্লিজ চুপ করো, আমার এসব ভালো লাগছে না। আমি তোমাকে দেখতে চাই। কেন? আমার খুব ইচ্ছা জিন দেখার। এতদিন তো দেখতে চাওনি, নাকি ওর সাথে ব্রেকআপ হয়েছে এখন আমাকে লাগবে? অনেক হেসে বলল আদিল। আরোহী ওর কথায় খুব রেগে যায় আর বলে, যদি সামনে আসতে না ইচ্ছা হয় তো চলে যাও। সরি, আজকে তুমি আমাকে দেখবে। লাইটটা অন হয়ে গেল। আহনাফ, আপনি? তুমি আহনাফকে এতই ভালোবাসো যে আমার মধ্যেই ওকে দেখছো? আরে, আরোহী দেখলো না এটা আহনাফ না, তবে চেহারাটা অনেকটা আহনাফের সাথে মিলে। প্রথমবার যে কেউ কনফিউজড হয়ে যাবে। হয়তো হবে না, ওটা ওর মনের ভুল। কি হলো? কিছুই না, আমি ঘুমাবো, তুমি প্লিজ যাও। আরোহী, আমি তোমাকে ভালোবাসি। সবসময় এক কথা ভালো লাগে না, যাও এখান থেকে। আমরা শুধুই বেস্ট ফ্রেন্ড ছিলাম, আর কিছু না। আদিল বের হয়ে গেল, তবে বোঝা গেল খুব কষ্ট পেয়েছে। তাতে আরোহীর কি? সে আর আহনাফ তেঁতুলিয়ার উদ্দেশ্যে বাসে রওনা হয়েছে। 1 ঘন্টা কোনো কথা বলেনি আরোহী, আহনাফও বলেনি। তবে 1 ঘন্টা পর
আহনাফ বলল, কি হয়েছে টমেটো? টমেটো আবার কে? তোমার নতুন নাম। আরোহী, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? কই না তো, এমনি কথা বলছি না। অ্যাভয়েড করছো আমাকে? তেমন কিছু না। হঠাৎই ব্রেক লাগলো আর সবাই ভয় পেয়ে গেল। ড্রাইভার বলল, টায়ার পাঞ্চার, সবাইকে এখনই নেমে যেতে হবে। সবাই খুব রেগে গেল। সামনে জঙ্গল ছাড়া কিছুই নেই। এমন সময় গাড়ি নষ্ট হবে, খুব বিরক্তিকর ব্যাপার। সবাই ড্রাইভারকে গালি দিতে দিতে নেমে গেল। আহনাফ আর আরোহীও নামলো। সবাই সামনে এগিয়ে যেতে লাগলো। আরোহী কিছু না খেয়ে এসেছে আর তার ওপর ক্ষুধাও পেয়েছে তার খুব, কিন্তু আহনাফকে লজ্জায় বলতে পারছে না। আহনাফ বলল, একটু বসো, আমি আসছি। কোথাও যেও না। অনেকক্ষণ ধরে বসে আছে, ওর আসার কোনো খবর নেই। যাত্রীরা সবাই চলে যাচ্ছে আর একজনকেও দেখা যাচ্ছে না। ও কি আবার আমার কথা ভুলে গেল নাকি? ভাবতে ভাবতে আহনাফ চলে আসলো। সাথে কিছু খাবার। এগুলোই পেলাম, খেয়ে নাও। কোথায় গিয়েছিলেন আপনি এগুলো আনতে? এতক্ষণ লাগে? আরোহী আর আহনাফ দুজনেই খেয়ে নেয়। পানির বোতল নিয়ে দেখে পানি নেই, আবার যায় পানি আনতে। আল্লাহ জানে এখন আবার কতক্ষণ লাগাবে। হঠাৎ পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরল আর আরোহী অজ্ঞান হয়ে গেল। চোখ খুলতেই দেখতে পায় তার সামনে আহনাফ। না, আহনাফ না, আদিল এটা। আমি এখানে কেন? কি ভেবেছিস তুই? আমার ভালোবাসাকে মূল্য না দিয়ে অন্য আরেকজনকে ভালোবাসবি আর আমি কিছুই বুঝবো না? আমাকে অবহেলা করে অন্য কাউকে ভালোবাসবি আর আমি চুপ করে থাকবো? হাতে একটা ছুরি নিয়ে। তুই যদি আমার না হোস তাহলে আমি তোকে কারোর হতে দেব না। অমনি একটা আওয়াজ শুনল। কেউ বলল, আচ্ছা, ও যদি তোর হয় তাহলে তুই সবার হতে দিবি আদিল? আরোহী তাকিয়ে দেখে আহনাফ। তুই এখানে? ভয়ে ভয়ে বলল আদিল। তুই কি ভাবলি ওকে তুই নিয়ে আসলি আর আমি বুঝতেও পারবো না? আদিল উধাও হয়ে গেল। আহনাফ ওর পিছনে যেতে চেয়েও গেল না। আরোহীর হাত বাঁধা ছিল, ও খুলে দিল, ওকে জড়িয়ে ধরল। আরোহীও ধরল ওকে জড়িয়ে। চোখ বন্ধ করো, আহনাফ বলল। কেন? করতে বলেছি করো। চোখ বন্ধ করার পরেই আরোহীর অদ্ভুত লাগছে। মনে হয় ও মাটির উপর নেই। চোখ খুলে দেখে আহনাফ ওকে নিয়ে আকাশে উঠছে। ও পড়ে যাবে এমন সময় আহনাফ ওকে ধরে ফেলল। আহনাফ বলল, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবে ধরে রাখবো তোমায়। কে আপনি? আর কেন আমাকে সারা জীবন ধরে রাখবেন? কারণ তোমার কাছে আমার জিনের ভালোবাসা আছে। মানে কি বলতে চান আপনি? আর আপনি আকাশে কিভাবে উঠছেন? জিন আকাশে উঠতে পারে তাই আমিও উঠছি। কি, আপনি জিন? আদিলের সাথে আপনার কিসের সম্পর্ক? ও আমার ভাই হয়, কিন্তু ও খুব খারাপ জিন। আপাতত বেশি কিছু তোমার না জানলেও চলবে। চুপচাপ থাকো। কিছুক্ষণ পরে তারা একটা জায়গায় নামে। আহনাফ বলে, তোমাকে নিয়ে আর উঠতে পারছি না। একা উঠতে উঠতে এখন আর দুজনে ওরা সম্ভব না। আরোহী কিছু বলল না। আহনাফ আর হাঁটতে থাকলো। আরোহীর খুব মন খারাপ আদিলের জন্য। ও এমনটা কিভাবে করতে পারলো? মন খারাপ নাকি টমেটো? কেন? যাকে নিজের ফ্রেন্ড মনে করলাম সে শত্রু, আর এখন একটা জিনের সাথে যাচ্ছি। কেন? এতে কি সমস্যা হচ্ছে খুব বেশি? জানি না। কিছুক্ষণ চুপচাপ। অনেকটা চলে এসেছে তারা। হেঁটে হেঁটে আর কত দূর যাবে? আর হাঁটতে পারছি না। কি কিছু না। বিয়ে করবে আমাকে? বিপদে পড়ে আপনার সাথে আছি বলে কি যা খুশি তাই বলবেন? দরকার পড়লে আদিলকে বিয়ে করবো, তাও আপনাকে না। সে তো আমাকে ভালোবেসে নিয়ে গিয়েছিল। রাগে কথাটা বলল আরোহী। আহনাফ বলল, টমেটো তুমি এমন কেন? ওরে ফিল করাতে যে আমাকে ভালোবাসো আর আমাকে ফিল করাচ্ছ আমার ভাইকে ভালোবাসো। বাজে কথা বলবেন না। আমি আপনাদের কাউকে ভালোবাসি না। এখন আর হাঁটতে পারছি না, একটা ব্যবস্থা করুন। চোখ বন্ধ করো। আবার উঠবেন? এবার কিন্তু অনেক উপরে নিয়ে যাবেন। আমি যেন চাঁদকে ছুতে পারি। তুমি না ইন্টারের ছাত্রী, তোমার তো জানা উচিত চাঁদ পৃথিবী থেকে কত দূরে। 3,84,400 কিলোমিটার। তবে আমি শিওর না, যতদূর মনে পড়লো তাই বললাম। তাহলে চাঁদের কাছে কিভাবে যেতে চাও? না আপনি তো জিন। জিন আমি, কোনো জাদুকর নই। এই বলে উঠতে শুরু করলো। আরোহী বুঝলো অনেক উপরে আছে তারা। খুব মজা লাগছে, মনে হয় সে স্বপ্ন দেখছে। আমার না আপনাদের দেখার পর থেকে জিন সম্পর্কে জানার খুব ইচ্ছা। আমাকে বলবেন? জিন আর মানুষ দুটির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষের মতোই থাকতে হয় জিনদের। কিন্তু সবাই যে বলে জিনের অনেক শক্তি, যা খুশি তাই করতে পারে, তেমন কিছু না। বিশেষ শক্তি বলতে তারা রূপ পরিবর্তন করতে পারে। কালো বিড়াল, কালো কুকুর, এমনকি মানুষের রূপে আসতে পারে। তারা মানুষের ওপর আসর করতে মানুষের রূপে তাদের সব কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। সবশেষে তারা নিজেদের মানুষ বলে পরিচয় দিতে পারে না। আচ্ছা, আমি শুনেছি ইবলিস শয়তান নাকি জিন। এই ঘটনাটা বলতে পারবেন? মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ জিন সৃষ্টি করেন। তখন সবাই আল্লাহর ইবাদত করে, কিন্তু ধীরে ধীরে অনেকেই আল্লাহর পথ থেকে সরে যায়। আল্লাহ ওদের সঠিক পথ দেখানোর জন্য একজনকে পাঠায়। আল্লাহর দাওয়াত দিলে তারা তা অস্বীকার করে এবং তাকে হত্যা করে। আল্লাহ আরও কয়েকবার পাঠায়, তারা সবাইকে হত্যা করে। আল্লাহ ফেরেশতাদের হুকুম দেয় ভালো জিন বাদে সবাইকে মেরে ফেলতে। ফেরেশতারা সবাইকে মেরে ফেলে, আর ভালো জিন আল্লাহর দয়ায় বেঁচে যায়। আবার জিনের বিস্তার ঘটলে আবারও একই ঘটনা ঘটে। আল্লাহ এবারও সবাইকে মারার হুকুম দিলেন। যারা ভালো তারা বেঁচে গেল। এভাবে পরপর কয়েকবার এমন হলো। আল্লাহ তারপর জিনদের মধ্যে
বাদশাহ নিযুক্ত করলেন। সে ভালোভাবে অনেক বছর শাসন করে। তারপর সেও খারাপ জিনের সাথে মিশে যায়। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠালেন। তারপর সে আবার আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। সে আবার আগের মতো হয়ে যায়। আল্লাহ আবারও সবাইকে মারার হুকুম দিল। এমন পরপর কয়েকবার হলো। আল্লাহ রেগে গিয়ে সবাইকে মারার হুকুম দিলেন। এবার ফেরেশতারা সবাইকে মেরে ফেলল, কিন্তু একটি ছোট্ট জিন বালক তাদের নজর কাড়ে। বয়স তখন তার ছিল মাত্র 1000 বছর। তারা আল্লাহকে বলে, আল্লাহ, আমরা একে আমাদের সাথে আসমানে আনতে চাই। একে আমরা আমাদের মতোই বড় করব। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। সে সবসময় আল্লাহর ইবাদত করত। কিন্তু আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলল, তখন সে অস্বীকার করল এবং সে হলো ইবলিস, শয়তান। এসবই সত্য ঘটনা, আমি ছোট করে দিলাম। কথা বলতে বলতে তারা রাহির খালার বাড়ির সামনে পৌঁছায়। আহনাফ বলল, যাও, আপনি কোথায় যাবেন? মামার বাড়ি। এখানেই? ওহ, আমি ভেবেছিলাম আমাকে সাথে নিয়ে আসতে চাইছিলেন, তাই মামার বাড়ির কথা বললেন। কিছু বলল না। মৃদু হেসে উধাও হয়ে গেল আহনাফ। আরোহী ওর খালার বাড়িতে ভোরে পৌঁছালো। সবাই ওকে দেখে খুব খুশি। অনেকদিন পর মেয়েটা এসেছে। খুব আদর পাচ্ছে সবার। আর ভাই বোনগুলো তো সব ওকে যে ধরে রেখেছে, ছাড়ার নাম নেই। সে সেখানে 3 দিন থাকলো। খুব আনন্দে কাটলো 3 দিন। ওইদিকে আহনাফ বা আদিল কারোর কথাই মনে নাই। হঠাৎই রাত্রে ঘুমানোর সময় আরোহীর খুবই আনইজি লাগছে। ছাদে যাওয়ার কথা ভাবতেই আবার আদিলের কথা মনে পড়ে গেল। তাই আর ছাদে গেল না। ব্যালকনিতে বসে বসে কফি খাচ্ছে। একটা পচা গন্ধ তার নাকে আসতে লাগলো। সে যেই উঠে চলে যাবে তখনই পেছন থেকে কেউ ওর গলা চেপে ধরল। ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। কোথাও থেকে আহনাফ এসে তাকে ছাড়ানোর চেষ্টা করে, আর শেষ পর্যন্ত তাকে ছাড়াতে সক্ষম হয়। আহনাফ বলে, টমেটো, তুমি ঠিক আছে তো? আপনি এখানে? তোমার জন্য এসেছি। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বিপদে রেখে কিভাবে যাব? আমাকে বিয়ে করবে আরোহী? জিন বিবাহ নাজায়েজ। আমি চাই, কিন্তু একটা সময় ঠিকই তুমি আমাকে মেনে নেবে। 1 সপ্তাহ পরে খালার বাড়ি থেকে সে যখন আসবে তখন ভয় পায়, যদি কিছু হয়। কিন্তু কি হবে, আহনাফ তো এখানেও চলে আসছে। আরে আপনি? তোমার জন্যই তো এলাম। তো কোথায় যাচ্ছ? বাসায় নাকি? আপনিও কি বাসায় যাচ্ছেন? কয়েকদিন পরে যেতে চাইছিলাম। কয়েকদিন আগে যা হলো। আহনাফ, আপনি জিন, তাই না? কেন, কোনো সন্দেহ? না, তবে কি? আদিল তো আমাকে ছাদে দেখে পছন্দ করেছে। আপনি আমাকে কখন পছন্দ করলেন? আর আমার বাড়িও বা চলে এলেন কিভাবে? আদিল আমার ভাই। ও কখন কি করে না করে তা আমি জানি। যখন বুঝলাম ও তোমাকে ভালোবাসে, তখন মনে হলো এটা ভুল, তাই আটকাতে চলে এলাম। কিছুটা অস্বস্তিকরভাবে উত্তর দিল। তাহলে আপনি আমাকে কেন ভালোবাসেন? আসলে আসার পর তোমার পার্সোনালিটি দেখে এত ভালো লাগলো যে নিজেই তোমাকে ভালোবেসে ফেললাম। ভাইকে সরিয়ে নিজের সে জায়গা নিতে চাওয়াটা কি শত্রুর মতো কাজ না? আদিল তো আমাকে আগে পছন্দ করেছে। জানি না, তোমার যা খুশি করো। আহনাফ সব উত্তর দিলেও আরোহীর কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হলো না ব্যাপারটা। কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই আছে। আগেরবার তারা উড়ে এসেছিল রাতে, কিন্তু এখন তো আর তা করা যাবে না। সবার সামনে এমন করা অসম্ভব। তারা একটা অটো নিল। অটোটা অনেকক্ষণ ধরেই চলছে, থামার নামও নেই। প্রায় 4 ঘন্টা ধরে চলছে। আর কতক্ষণ? এত বড় রাস্তা তো এটা না। অটো ড্রাইভার বলল, ওখান দিয়ে অনেক জ্যাম, তাই এখান দিয়ে নিয়ে আসলাম। আহনাফ আর কিছু বলল না। চলতে চলতে সন্ধ্যায় আজান হয়ে গেল। অমনি অটো ড্রাইভার হাসতে শুরু করলো, আর হাসতে হাসতে উধাও হয়ে গেল। আর আহনাফ আর আরোহী নিচে পড়ে গেল। এটা কি হলো? মেবি এটা কারোর চাল, আমাদের ফাঁসাতে চাইছে। কে হতে পারে? আদিল? না, হতেই তো পারে। আমাদের কোনোভাবে কেউ ফাঁসাতে চাইছে। আমাদের যেভাবে হোক না কেন বের হতে হবে। হঠাৎ একটা আওয়াজ এলো। তোরা কখনোই এই মৃত্যুর জাল থেকে বের হতে পারবি না। এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা। এখান দিয়ে বেরোতে হলে কিছু না কিছু হবেই। বলেই আওয়াজটা মিলিয়ে গেল। আরোহী বলল, তো আমাদের এখানে ফাঁসানোর জন্য আটকানো হয়েছে। কার কি লাভ আমাদের সাথে এটা করে? শুধু আদিলই এটা করতে পারে, আর কেউ না। আহনাফ বলল, হতে পারে, চলো বের হওয়ার রাস্তা খুঁজি। এতক্ষণে তারা খেয়াল করলো তারা খুব গভীর জঙ্গলে আছে। এখান থেকে বের হওয়া খুব সহজ না। আহনাফ আরোহীকে নিয়ে আবার উঠতে শুরু করলো। অনেকক্ষণ ধরে উঠছে, কিন্তু পাহাড় আর গাছপালা ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। প্রায় 7 ঘন্টা ওড়ার পর একটা গ্রাম দেখতে পেল। মনে হয় এবার এখান থেকে বেরোতে পারবে। আহনাফ বলল, সকাল হতে আর 1 ঘন্টার মতো বাকি, চলো এখানে বসি। এখন মনে হয় আমরা বেরোতে পারবো। কিন্তু ও যে বলল আমরা এখান থেকে বের হতে পারবো না, মনে হয় আমাদের ভয় দেখানোর জন্য বলেছে। মেবি। বসে থাকতে থাকতে তারা ঘুমিয়ে পড়ে। হঠাৎই কিছু শব্দে তাদের ঘুম ভাঙে। তারা দেখতে পায় তাদের সামনে একটা ছায়া। ছায়াটা মানুষ রূপে আসলো। লোকটি বলল, এ কি, কারা তোমরা? আমার দোকানে কি করো? আরোহী বলল, আহনাফ, এটা কি? লোকটা ছায়া থেকে মানুষ কিভাবে হলো? উনি একজন জিন। মনে হয় আমরা জিন রাজ্যের কোথাও আছি। কি হলো বলো? জিন রাজ্যে মানুষ হয়ে কিভাবে এলে? এখানে তো কোনো মানুষ আসতে পারে না, শুধু জিন আসতে পারে। আহনাফ বলল, আমি উড়ে এসেছি বলে এই জায়গা পেয়েছি, তাই ও বলেছিলাম যে এখান থেকে বের হওয়া সহজ না। আস্তে আস্তে আরোহীকে বলল,
আসলে মানুষ না, আমরা জিন। কি প্রমাণ যে তোমরা জিন? কি প্রমাণ চান? তোমাদের পরীক্ষা দিতে হবে। আহনাফ, আমি কি করব? আমি তো জিন না, আস্তে আস্তে বলল। আহনাফ বলল, আমি পরীক্ষা দিতে প্রস্তুত, তবে ওর শরীর ভালো না, ও পরীক্ষা দিতে পারবে না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ও জিন কন্যা? আহনাফ বলল, জিন হয়ে তো জিন কন্যাকে বিয়ে করব, ও আমার স্ত্রী। লোকটি বলল, এই বিষয়ে পরে কথা বলে, আগে প্রমাণ দাও যে তুমি জিন। ঠিক আছে। মুহূর্তের মধ্যে সব জিন চলে এলো। তারপর তারা কিছু করতে শুরু করলো। হঠাৎই একটা অন্য পরিবেশের সৃষ্টি হলো, আগুনের পরিবেশ। আরোহীকে বসিয়ে আহনাফকে নিয়ে গেল। লোকগুলো বলল, জিন আগুনের তৈরি, তুমি যদি আসলেই জিন হও তবে এই আগুনের পুকুরে সাঁতার কেটে দেখাও। আহনাফও সবার মতো ছায়া হয়ে আগুনে ঝাঁপ দিল। কিছুক্ষণ পর অন্য পাশ দিয়ে উঠল। এখন সবার বিশ্বাস হয়েছে যে আহনাফ জিন। তুমি যে জিন তা মানলাম, কিন্তু মেয়েটাকে কিছুতেই মানতে পারছি না। ও আমার স্ত্রী। আমরা তো আর জানি না যে তোমরা আসলে স্বামী স্ত্রী কিনা। আমরা সত্যিই স্বামী স্ত্রী। আচ্ছা, তোমরা যদি স্বামী স্ত্রী হও তাহলে আবার বিয়ে করতে তো কোনো সমস্যা নেই। না, নেই। এখন আমাদের যেতে দিন। সমস্যা নেই তো, আমাদের সামনে বিয়ে করো। কথাটা শুনে আহনাফ আর আরোহী দুজনেই খুব অবাক হয়। আরোহী কোনোভাবে এটা মানতে রাজি হবে না। আরোহীর কাছে গিয়ে বলল, এখন কি করবে? জানি না, তবে এই বিয়ে আমি আর করতে পারবো না। আমাদের কাছে এখন আর কোনো রাস্তা নেই। এখান থেকে বের হতে হলে আর এদের থেকে বাঁচতে হলে বিয়েটা করতে হবে। মরে গেলেও করব না। জেদ করো না আরোহী, খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেবো তোমাকে এখান থেকে বের হওয়ার পরেই। কিন্তু কিন্তু কিছু না, বললাম তো ডিভোর্স দিয়ে দেব। বিয়ের 6 মাসের আগে ডিভোর্স হয় না। তোমার থেকে স্বামীর কোনো অধিকার চাইবো না আমি। ওকে, কিন্তু 6 মাস পর ডিভোর্স দিতেই হবে। ওকে। লোকজন বলল, কি হলো, এত কি কথা বলছো? কিছু না, আসলে আমাদের 2বার বিয়ে হবে, তাই আমরা খুব খুশি। এক প্রকার জোর করে আহনাফ আর আরোহীর বিয়ে হয়। আর তারপর না চাইতে দুজনকে এক রুমে ঢুকিয়ে দেয়। কিন্তু আহনাফ আরোহীর বিশ্বাস রাখে আর সোফায় ঘুমিয়ে পড়ে। কিন্তু আহনাফের সাথে ওর বিয়ে তো জায়েজ না, কারণ জিন বিবাহ না জায়েজ। সকালে ঘুম থেকে ওঠার পর আরোহী দেখে আহনাফ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। আরোহী খুব রেগে যায় এতে। কি হচ্ছেটা কি এখানে? কাল রাতে তো খুব ভালো মানুষই দেখালেন, এত তাড়াতাড়ি সব শেষ? টমেটো, আমার কথাটা শোনো। কি শুনবো? আবার কি নতুন কাহিনী বানাবেন? আমার কথাটা শোনো। আজ সকালে কয়েকজন লোক আমাদের উপর পাহারা দিতে আসে। আমি সেটা বুঝতে পারি আর তাই এসেছি, এবং আমাদের এভাবে দেখেই তারা চলে গেছে। দরজা বন্ধ ছিল। এসব অভিনয় আমার সামনে করতে আসবেন না। আরোহী, আমরা জিন, আমরা অনেক কিছুই করতে পারি যা মানুষ পারে না। আরোহী আর কিছু বলল না, কিন্তু খুব রেগে আছে। তারা বাইরে আসলো। সবাই এবার খুব খুশি। লোকজন বলল, আমরা ভেবেছিলাম তোমরা মিথ্যে বলেছিলে, তাই এটা করলাম। আমরা বুঝতে পারিনি যে তোমরা জিন, আমাদের মাফ করে দিও। মাফ চাওয়ার কি আছে? আপনারা কোনো ভুল করেননি। আপনার কাছে তো ভুল মনে হবেই না। যা চেয়েছিলেন তা তো পেয়ে গেছেন, কিন্তু কখনো ভালোবাসতে পারবো না আপনাকে। মনে মনে রেগে গিয়ে আরোহী বলল। আহনাফ বলল, কি ভাবছো? কিছু না, এখন আমাদের বাসায় যেতে হবে। তারা আহনাফ আর আরোহীকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল। সামনে যেতেই এক হাত আহনাফের গলা চেপে ধরল। ভয়ানক দুর্গন্ধ ছড়াচ্ছে সেখান থেকে। আহনাফ আর আরোহী দুজন মিলে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় আদিল ওই হাতে ধারালো ছুরি মারল। অমনি হাতটা আহনাফকে ছেড়ে দিয়ে আরোহীকে আদিলকে ধরল। অদৃশ্য আওয়াজ আসতে লাগলো। অদৃশ্য আওয়াজ বলছে, আদিল, তুই আমাকে ধোঁকা দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। আদিল বলল, আহনাফ, তুমি জিন কন্যাকে নিয়ে এখান থেকে যাও। আহনাফ বলল, তোমাকে রেখে আমি কোথাও যাব না। দেখো, পাগলামি করো না, ওকে নিয়ে তুমি যাও, নইলে আমরা 3 জনে বিপদে পড়ে যাব। আহনাফ ওকে রেখে কিছুতে যাবে না। ওর জীবন রক্ষা করতে যদি নিজেকে মরতে হয় তাও করবে। আল্লাহর নাম নিয়ে হাতে আঘাত করলো। অমনি হাতটা অদৃশ্য হয়ে গেল। আহনাফ আরোহীকে কোলে তুলে নিল। আহনাফ, আদিল আর আরোহী উঠতে শুরু করলো। আরোহী বলল, এসব কি হচ্ছে? আহনাফ বলল, পরে সব জানতে পারবে, এখন চলো। কিছুক্ষণ পরেই তারা একটা জায়গায় নামে। আরোহীর কাছে সবকিছু কেমন ঘোলাটে লাগছে। কোনো কিছুর মানে বুঝতে পারছে না সে। এটা সেফ জায়গা, আপাতত এখানে বিশ্রাম নিয়ে নিন। জিনকন্যা? কে জিনকন্যা? এসবের মানে কি আদিল? আমি কিছুই বুঝতে পারছি না। আহনাফ বলল, ও আদিল নয়, ও অনন্ত। অমনি আদিলের রূপ থেকে অন্য একটা ছেলেতে পরিণত হলো আদিল বা অনন্ত। আরোহী বলল, এসবের মানে কি? কি হচ্ছে এসব আমাদের সাথে? আহনাফ বলল, আরোহী, আদিল আর আহনাফ দুজন কোনো আলাদা ব্যক্তি নয়, তারা এক। আমি আদিল, আবার আমি আহনাফ। মানে? একটা কাজের জন্য তোমাকে মিথ্যা বলতে হয়েছে। কি কাজ? আর সেদিন যে তোমাদের দুজনকে আলাদা দেখলাম, তোমরা এক কিভাবে হও? সেদিন তুমি যে আদিলকে দেখেছো সে অনন্ত ছিল। আমার কথায় সে এটা করেছে। সেই শয়তানকে ধোঁকা দেওয়ার জন্য আমরা এটা করি। আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে বুঝিয়ে বলো। আরোহী, তুমি কোনো সাধারণ মেয়ে না, তুমি একটা জিন কন্যা। কিন্তু ছোট থেকেই তুমি বিশেষ শক্তির অধিকারী হবে, সেটা জানতে পারে ওই শয়তান। তাই সে শয়তানটার নজর তোমার উপর পড়ে। ইবলিসের উদ্দেশ্যে তোমাকে বলি দিয়ে সবচেয়ে বেশি ক্ষমতা অর্জন করতে চায়। এটা বুঝতে পেরে তোমার বাবা মা তোমাকে লুকিয়ে ফেলতে চায়, কিন্তু জিন জগতের যেখানেই তোমাকে লুকিয়ে রাখা হোক না কেন সে খুঁজে পাবে।
তাই তারা সিদ্ধান্ত নিল মানুষের মাঝে লুকিয়ে রাখবে তোমায়। যেদিন তোমার জন্ম হয় সেদিন তোমার বাবা মা তোমাকে লুকানোর ব্যবস্থা করে। তারা দেখে হাসপাতালে এক মহিলার মৃত বাচ্চা হয়েছে, কিন্তু তারা কেউ জানে না যে বাচ্চাটা মৃত। তার সাথে তোমার বদল করায়, আর তখন থেকেই তুমি ওই পরিবারের সদস্য। এসব কি বলছেন? মা বাবা ভাইয়া কেউ আমার আপন নয়? কান্না করতে করতে বলল আরোহী। দেখো প্লিজ কান্না করো না, শক্ত হও। আপনি বলুন তারপর কি হয়? তুমি সেখানে বড় হও, আর সে শয়তান তোমার আসল বাবা মায়ের উপর রেগে যায় আর তাদের হত্যা করে। তারা অভিশাপ দেয়, আমার মেয়ের হাতেই তোর মৃত্যু হবে। সে তাদের কথা হেসে উড়িয়ে দেয় ও তোমাকে খুঁজতে থাকে এবং তোমাকে খুঁজে পায়। সে বুঝতে পারে তোমাকে সাধারণ কোনো জিন নিতে পারবে না। যে সারা জীবন ভালো কাজ করেছে তাকে দিয়ে এ কাজ করাতে হবে, তাই ও আমাকে এটা করতে বলে। আমি অস্বীকার করি, তখন সে আমার পরিবারকে বন্দি করে। আমি বললাম তুমি তাদের মারতে পারবে না, অপবিত্র কোনো শক্তি তাদের সামনে যেতে পারবে না। তারপর ও বলল, তাদের মারতে পারবো না তো কি হয়েছে, না খাইয়ে মেরে ফেলবো বলে হাসতে থাকে। আমি ভয় পেয়ে যাই, এই পৃথিবীতে তারা ছাড়া আর কেউ নেই আমার। তখন আমি আদিলের রূপে ছিলাম। বাইরের মানুষ আমাকে এই রূপে দেখত, আর আমার আসল রূপে আমি আহনাফ। তার কথা শুনে আমি আদিল হয়ে তোমার কাছে আসি তোমাকে নিয়ে যেতে, কিন্তু তোমাকে ধীরে ধীরে ভালোবেসে ফেললাম। এতটাই তোমাকে ভালোবাসি যে হারানোর কথা চিন্তাও করতে পারিনি। আমি কি আমার পরিবারের কথা ভাববো নাকি আমার ভালোবাসার? আরোহী বলল, তাহলে আদিল আর আহনাফ এই দুই রূপে আমার কাছে কেন আসলেন? আদিলের রূপে তোমার ক্ষতি করব এটা বোঝাতে চেয়েছিলাম ওই শয়তানটাকে, কিন্তু আমার আসল রূপ তো জানতো না। সেই রূপে তোমাকে সাহায্য করি, আর সেদিন তোমাকে মারার যে প্ল্যানটা ছিল সেটা আমার ছিল। আদিলের রূপে ছিল অনন্ত। এতে ওই শয়তানটা বিশ্বাস করলো যে আমি তার পক্ষে আর তোমার বিপক্ষে। অন্যদিকে আমার এই রূপ ও জানতো না, তাই আমাদের বিপদে ফেলার জন্য ও ওই গ্রামে পাঠায়। সেখান থেকে যখন ফিরে আসি তখন সরাসরি আমাদের উপর আক্রমণ চালায়। অনন্ত আদিল রূপে আমাদের সাহায্য করে, কারণ আমি এর মধ্যে আমার বাবা মাকে ছাড়িয়ে নিয়েছি খুব কষ্টে। এখন আমার ভালোবাসাকে বাঁচাবো। কিন্তু আমরা এখন কি করব? এমনি মা বাবা চিন্তা করছে, 2 দিন ধরে বাড়িতে যাই না। অনন্ত বলল, যতক্ষণ না পর্যন্ত আপনি ওই শয়তানকে মারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না, আর ওকে শুধু আপনি মারতে পারেন। আমি তাকে কিভাবে মারব? সাধারণ মানুষ যেভাবে মারে, তোমার মধ্যে ওকে মারার শক্তি আছে, তাই ওকে মারতে পারবে। এমন সময় হঠাৎই গাছপালা উড়ে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া, এক নিমিষে যেন সব তোলপাড় হয়ে যাচ্ছে। আহনাফ আর অনন্তর গলা চেপে ধরল এক ভয়ানক চেহারার লোক, আর বলতে শুরু করলো, কি ভেবেছিলি এত সহজে পার পেয়ে যাবি? ধোঁকা দিবি আমাকে? আহনাফ আর অনন্ত প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছে, আর একটু পরেই কেউ বাঁচতে পারবে না। এমন সময় আরোহী একটা ছুরি নিয়ে মাথায় আঘাত করে, আর ওইটা মারা যায়, অজ্ঞান হয়ে যায়। আহনাফের জ্ঞান থাকে কিন্তু কোনো শক্তি থাকে না। আরোহী আহনাফকে পানি খাওয়ায়, কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়। আর অনন্তর জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিছুক্ষণ পরে তারা স্বাভাবিক হয়। আহনাফ আর আরোহী বাসায় যায়, যেতেই ওর মা ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কোথায় ছিলি মা? জানিস কত টেনশনে ছিলাম আমরা। আহনাফ বলল, আসলে আমার জন্যই লেট হয়েছে। আরোহীর ভাই বলল, মানে? আসলে আমি জানতাম আমার বাবা মা বেঁচে নেই, কিন্তু দেখলাম বেঁচে আছে, তাদের নিয়ে আসতে আসতেই লেট। তা তো ভালো কথা, ওনাদের একদিন আসতে বলো। পারো তো আজই আসতে বলো। হ্যাঁ নিশ্চয়ই বলবো। ভাবি বলল, আজই আসতে বলো না। ঠিক আছে। আহনাফের মা বাবা আরোহীদের বাসায় এলো। সবাই সারাদিন খুব মজা করলো। রাতে আহনাফের মা বলল, আপনাদের একটা কথা বলবো বলে ভেবেছিলাম। কি কথা? আহনাফের মা বলল, আরোহীকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তবে আহনাফ আর আরোহীর বিয়েটা দিতে চাই। আরোহীর বাবা বলল, এ তো খুব ভালো কথা, আমাদের কোনো সমস্যা নেই। বিয়ের দিন তারিখ ঠিক করে নিল এবং সময় মতো বিয়েটাও হলো। বাসরাতে আরোহী ঘরে বসে আছে, এমন সময় আহনাফ আসলো। আহনাফকে আরোহী সালাম করলো। আরোহী বলল, টাকা দিন। কিসের টাকা? সালাম করলাম যে, তার সালামি। এই নাও। টাকা দিন। দিলাম তো, ওইটা সালামি ছিল, দেনমোহরের টাকা দিন। আমাকে ফকির বানিয়ে ছাড়বে এই মেয়ে। চলো নামাজ পড়ে নিই। নামাজ পড়ার পর আহনাফ বলল, জিন বিবাহ নাকি নাজায়েজ, আমাকে কেন বিয়ে করলে? আমিও তো জিন কন্যা, এক কথায় পড়ি। এখন খারাপ লাগে না একটা জিনকে স্বামী হিসেবে মানতে? এটা আমার অহংকার। আরোহী, এই আরোহী, উঠে পড়, আর কতক্ষণ ঘুমাবি ছাদে? আরোহী বলল, কি হচ্ছে? ভাবি বলল, কলেজে যেতে হবে না, সারা রাত ছাদে ঘুমালে চলবে? তার মানে এতক্ষণ যা হলো তা স্বপ্ন? কিসের স্বপ্ন? কিছু না। সারাদিন এই স্বপ্নের কথা মনে পড়ে ওর খুব ভালো লাগলো। রাতে ছাদে বসে আছে, মনে হতে লাগলো সত্যি যদি আহনাফ ওর লাইফে আসে আর ও হয়ে যায় জিন কন্যা। রাতে ছাদে বসে এগুলো ভাবতে ভাবতে বাতাসে ওর চুল মুখের ওপর চলে আসে, আর ও বিরক্ত হয়ে সরিয়ে দেয়। এমন সময় মিষ্টি একটি কণ্ঠ বলে, এগুলো এভাবেই থাকতে দিন না। সাথে সেই মিষ্টি গন্ধ। আসলে কি আহনাফ আসবে? যারা ভেবেছিলেন আহনাফ আর আদিল সেম, তারা ঠিকই ভেবেছেন। আর যেহেতু মানুষ আর জিনের বিয়ে হয় না, তাই আরোহীকে জিনকন্যা বানিয়ে দিলাম। এটা গল্পের দ্বিতীয় টুইস্ট।
আর শেষ পর্যন্ত পুরো ঘটনাটাকে স্বপ্ন বানালাম। সিজন 2তে সব পরিষ্কার বুঝতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি এতটা গুছিয়ে বলতে পারিনি, তবুও আপনারা আমার সাথে ছিলেন, তাই ধন্যবাদ।